হ্যালো বন্ধুরা, আমি রিক সরকার এবং তোমাদের জানাই ছাত্রবন্ধু একাডেমিতে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে ইউনিট 1 যে রয়েছে তোমাদের, যে শিক্ষার অর্থ, শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার অন্যান্য যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেই বিষয়টা, যে ইউনিটটা রয়েছে যেগুলোকে নিয়ে ইউনিট 1-এর অর্থাৎ সেই বিষয়টা সম্পর্কে চলো শুরু করা যাক। এখানে আমি কি রেখেছি যে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে বা কীরকম ধরনের এমসিকিউ আসতে পারে তোমাদের সেমিস্টার 1-এর ক্ষেত্রে, সেই বিষয়গুলো। চলো, এই দেখো আমি এখানে বিভিন্ন ধরনের এমসিকিউরই অনেক ধরনের টাইপ রেখেছি, সেই টাইপগুলো তোমাদের আমি দেখাচ্ছি। যেমন এগুলো, যেমন এমসিকিউ, এগুলো সাধারণ টাইপ। এর মধ্যে থেকেও যেমন এরকম শূন্যস্থান পূরণ আসতে পারে, শূন্যস্থান পূরণের ছাড়াও বাদবাকি বিভিন্ন ধরনের যেমন বিভিন্ন কারণ ও বিবৃতি, হ্যাঁ, এগুলো এইরকম কিছু আসতে পারে, যে আমি যখন আস্তে আস্তে করাবো তোমরা বুঝতে পারবে যে এগুলো কীভাবে করতে হয়। তারপরে এ স্তম্ভ বি স্তম্ভ মেলানো, তোমরা যেটা ছোটোবেলায় করেছো, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো চলো প্রথম থেকে এক এক করে আমরা জেনে নেই যে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে সেই বিষয়গুলো। মানে দেখো, কোশ্চেন তো অনেক হতে পারে, তো সেখান থেকে আমি কিছু কিছু বেছে নিয়েছি এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন, অর্থাৎ যেগুলো প্রিভিয়াস ইয়ারে ক্লাস 11-এ এসেছে সেই কোশ্চেনগুলোকে আমি রেখেছি, যাতে তোমরা আইডিয়া পেয়ে যাও যে কোনটা মানে আসতে পারে, কোন কোশ্চেনগুলো। তো চলো শুরু করা যাক ভিডিওটি। দেখো প্রথমের কোশ্চেনটা আমি কি রেখেছি, যে শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে। এটা তোমাদের একটু মনে রাখা উচিত যে সাজ ধাতু থেকে এসেছে, যার অর্থ কি শিক্ষা দেওয়া বা নির্দেশ দান করা বা নিয়ন্ত্রণ করা। ওকে, এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি লিখেছি, সেটা হচ্ছে ল্যাটিন শব্দ এডুকেয়ারের অর্থ কী। তো এখানে আমরা সবাই জানি যে কেয়ার শব্দের অর্থ কী, প্রতিপালন করা। ওকে, তো এখানের অ্যান্সার কী হবে, প্রতিপালন করা। তারপরে দেখো কি আছে, ল্যাটিন শব্দ এডুকেরি শব্দের অর্থ কী। তোমরা যারা পড়েছো প্রথমকার মানে চ্যাপ্টারটা, সেখানে কিন্তু এগুলো সব আছে, এডুকেয়ার, এডুকেরি, এডুকেটাম। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে, একটা না দুটো দেবেই। তো এই যে এখানে যে এডুকেয়ার শব্দের অর্থ কী, সেটা হচ্ছে কেরি, এটা এডুকেরি, CERE, এটা মনে রাখবে, CERE আর একটা CARE, ঠিক আছে। তো কেরি শব্দের অর্থ হচ্ছে বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। ওকে, বোঝা গেল, এটার অ্যান্সার হচ্ছে এটা। তো তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু একবার করে দেখে রাখবে, যাতে এগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো দেখো এর পরের কোশ্চেনটা কি, বিদ্যা কথাটির অর্থ কী। যেমন বিদ্যা যা সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞান আহরণ করা। ওকে, এটা একটা গেল। তারপরে এডুকেটাম, এটাও আমি রেখেছি, কারণ এই যে এডুকেরি এবং এডুকেটাম, এই তিনটে জায়গা থেকে কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে। সেটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছিলো, কারণ প্রত্যেকবার প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনগুলো চলে আসে। তো দেখো এডুকেটাম শব্দটির অর্থ কী, এখানে হচ্ছে এডুকেটাম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দান করা, বা কী কী কোশ্চেন, নির্দেশ দান করা, প্রকাশ করা, পরিচর্যা করা বা শিক্ষা দান করা। এখানে কী হবে, এটা আমরা শিক্ষা দান করা, এটার অ্যান্সার হবে, তাই তো। তো দেখা যাচ্ছে। তো এবার দেখো বিবেকানন্দের মতে শিক্ষা হলো কি। আমি কিন্তু অনেক পড়ানোর সময় অন্যান্য যে সমস্ত আমি চ্যাপ্টার ধরে যেগুলো পড়িয়েছি, সেখানে কিন্তু আমি বিবেকানন্দ সম্পর্কে অনেক বলেছি, যে বিবেকানন্দের একটা প্রধান উক্তি হচ্ছে কি, সেটা হচ্ছে মানুষের ভেতরের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এটা কিন্তু বিবেকানন্দের উক্তির মেইন কথা। তো সেক্ষেত্রে কি বলা যায়, যে এখানে কি অপশান রয়েছে, দেখো 4টা অপশান রয়েছে, তার মধ্যে কোনটা পড়েছে, 2 নম্বর অপশানটা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ। ওকে, তারপরে দেখো শিক্ষা সম্পর্কে গান্ধীজি কি বলেছেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শিক্ষা সম্পর্কে গান্ধীজি যেটা বলেছেন সেটা হচ্ছে কোনটা হতে পারে, যে আমরা যখন পড়েছি সংজ্ঞাগুলো, যে শিক্ষাবিদদের মতে, বড় বড় শিক্ষাবিদদের মধ্যে শিক্ষার সংজ্ঞা কী, সেখান থেকে কিন্তু একটা ছোটো কোশ্চেন তুলে দিতেই পারে। সেক্ষেত্রে দেখো কি কি রয়েছে অপশানে, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, এটা তো বলেনি, কারণ এটা তো বিবেকানন্দ বলেছে। তো সেক্ষেত্রে যেটা অপশান সঠিক, সেটা হচ্ছে ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়া হলো শিক্ষা। ঠিক আছে, এটার কথাও কিন্তু গান্ধীজি বলেছেন।
ওকে, দেখো এখানে বলেছে আরও কী কী বলেছে, শিশুর নিজস্ব ক্ষমতাবানের সার্বিক বিকাশে সাহায্য করে, ক্ষমতাবানের সার্বিক বিকাশে এটা নয়। শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া, এটাও নয়। কিন্তু মেইনলি আমরা যেটা জানি সেটা হচ্ছে ব্যক্তির দেহ মন আত্মার সুষম বিকাশের প্রক্রিয়া হলো শিক্ষা, তাই তো 2 নম্বর অপশানটা। তারপরে দেখো এবার আরেকটা কোশ্চেন তুলে ধরেছি, সেটা হচ্ছে শিক্ষা হলো অভিজ্ঞতার অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের একটি অন্যতম প্রক্রিয়া। এই উক্তিটি কে বলেছেন? এই উক্তিটি বলেছেন হচ্ছে প্লেটো, জন ডুই, জাকির হোসেন রুশো, এদের মধ্যে কারা? তো এটা হচ্ছে যেহেতু অভিজ্ঞতার কথা বলেছেন, সেহেতু অভিজ্ঞতার অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের একটি অন্যতম করে, সেটা এটার অ্যান্সার হবে জন ডিউই। ওকে, তো দেখা যাচ্ছে, তো বোঝা যাচ্ছে বিষয়গুলো আমি কি বলতে চাচ্ছি, যে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে এর আগে অন্যান্য 11-এর পরীক্ষায় চলে এসেছে। তো সেই কোশ্চেনগুলোকে কিন্তু আমি রেখেছি, আর এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো পরের কোশ্চেনটা কি, সেটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো কি? আধুনিক শিক্ষা ব্যবস্থা কি এটা সবাই জানো, কি বলে ফেলো তাড়াতাড়ি। সেটা হচ্ছে কি বিষয়কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক না বিদ্যালয় কেন্দ্রিক? আমি বারবার বলেছি যে আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো সবসময় শিশুকে কেন্দ্র করে, অর্থাৎ শিশুদের চাহিদা প্রবণতাকে কেন্দ্র করে কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থাটা গড়ে তোলা হয়েছে। বোঝা গেল? এবার 10 নম্বর কোশ্চেনে আসি, দেখি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? এখানে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হিসেবে কাকে বলা হয়? সেটা হচ্ছে রুশো। অ্যান্সার হবে কি রুশো। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। এখানে 4টে অপশানের মধ্যে একটা হচ্ছে রুশো। ঠিক আছে, এবার দেখো আসা যাক, মানুষের উপার্জনে সক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় কোন ধরনের লক্ষ্য? তো শিক্ষার লক্ষ্য সম্পর্কে যখন আমরা জেনেছি যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য রয়েছে, একটা হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য রয়েছে, কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কিছু ভাগ রয়েছে। সেটা হচ্ছে যেহেতু উপার্জনের ক্ষমতা করতে হয়, তাহলে এটা কি বৃত্তিমূলক একটা লক্ষ্য, মানে মানুষের উপার্জনের রাস্তা দেখিয়ে দেয়, সেখানে বৃত্তির উপায়ে মানে কিছু টাকা পয়সায় উপার্জনের পথ দেখিয়ে দেয়, তাহলে এটা বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য। ওকে, বোঝা গেল ব্যাপারটা। তারপরে দেখো বর্তমানে শিক্ষার লক্ষ্য হলো কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ, শিক্ষার্থীর শুধুমাত্র নৈতিক বিকাশ, শিক্ষার্থীর শুধুমাত্র আধ্যাত্মিক বিকাশ, না কোনোটাই নয়? এটার কি অ্যান্সার হবে তোমরা চট করে বলে ফেলো। সেটা হচ্ছে কি শিক্ষার্থীর, আমরা সবাই জানি যে শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ। ওকে, তারপর দেখি পরের প্রশ্নে আসি, কি শিক্ষার্থীর নিম্নলিখিত যে 2টি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, সে 2টি হলো কি? আমি কিন্তু পড়িয়েছি, বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার যে একটা পটভূমি, সেখানে বা একটা শিশুর মেইনলি একটা শিশু তৈরি হয় বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে। তো শিক্ষার্থীর নিম্নলিখিত যে 2টি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, সে 2টি হলো শিক্ষার্থী, অর্থাৎ এখানে শিশুর কথা বলা হয়েছে, যে কোন 2টির ফল। আমি কিন্তু এটার একটা ভিডিও রয়েছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে দেখবে, সেখানে আমি পরপর এগুলো আলোচনা করেছি। তো এটা হবে বংশগতি ও পরিবেশ, 2 নম্বরটা। ওকে, বোঝা গেল। এবার তার পরের ইয়েতে কি আসা যাক, শিক্ষককে শিক্ষার উপাদান বলা হয় কারণ, তার কারণ কি কি? দেখো 1 নম্বরে কি বলেছি, তিনি শিক্ষার্থীর কাছে বন্ধু, পথপ্রদর্শক ও দার্শনিক। 2 নম্বরে কি, তিনি পরীক্ষায় প্রশ্ন করেন। 3 নম্বর কি, তিনি শিক্ষার্থীর অর্থের জোগাড় দেন। 4 নম্বর, তিনি শিক্ষা প্রক্রিয়ার নিয়ামক। তো এখানে যদি আমরা বলি, মানে সেক্ষেত্রে কি যে তিনি শিক্ষা প্রক্রিয়ার, তিনি পরীক্ষায় প্রশ্ন করলেন জন্যই কি তার মেইন, তিনি কি শুধুমাত্র পরীক্ষায় প্রশ্নই করেন? তা নয়। তিনি কি শুধুমাত্র অর্থের যোগান দেন? তা নয়। তিনি কি শিক্ষা প্রক্রিয়ার নিয়ামক, অর্থাৎ কোন ধরনের নিয়ম তৈরি হবে শুধু কি তাই করেন? তার সঙ্গে সঙ্গে মেইনলি যে কাজটা করেন, আমি সবার শিক্ষক নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম, কি বলেছিলাম, যে শিক্ষক হবে কি বন্ধু, পথপ্রদর্শক ও দার্শনিকের মতো, ফ্রেন্ড এবং ফিলোসফার অ্যান্ড গাইড। তো এখানকার অ্যান্সারটা কি হবে? সেই অ্যান্সারটা হবে তোমার A নাম্বার, সেটা হচ্ছে শিক্ষার্থীর কাছে বন্ধু, পথপ্রদর্শক এবং দার্শনিকের মতো, রাইট? এটা হবে অ্যান্সার। ওকে, তো বোঝা গেল। এবার দেখো আর একটা পরের প্রশ্নে যাই, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কোন ধরনের ভূমিকা, মানে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের কি ভূমিকা হওয়া উচিত?
দেখো এখানে কিন্তু শিক্ষকের প্রত্যেকটা গুণই দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এই সমস্ত কোশ্চেনগুলো তোমাকে কিন্তু কনফিউজ করতে পারে যে কোন কোশ্চেনটা অ্যাকচুয়ালি হতে পারে। সে তো দাতার ক্ষেত্রেও কাজ করে, সে তো গ্রহীতা নয়, গ্রহীতা তো স্টুডেন্ট হিসেবে কাজ করে, শুধু এটা এলিমিনেট হয়ে যাচ্ছে। কিন্তু শ্রোতার ক্ষেত্রে কে কাজ করে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা কাজ করে, গৃহীতার ক্ষেত্রে শিক্ষার্থীরা কাজ করে। এবং এখানে দুটো অপশনের মধ্যে আমাদের কনফিউশন হচ্ছে যে দাতার হবে না সহায়কের হবে, তাই না? যে আমরা কিন্তু জেনেছি যে শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন বর্তমানে উভয়মুখী। ওকে, শুধুমাত্র যে দাতা গৃহীতার সম্পর্কের মধ্যে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা নেই। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটাতে দাতা গৃহীতার মধ্যে সেটা নেই। তো সেটা একটু এখন অনেক বড় হয়েছে তার লক্ষ্যটা, সেটা সেক্ষেত্রে এখন বলা হয় যে টিচাররা শুধুমাত্র স্টুডেন্টদের ফেসিলিটেটার হিসাবে কাজ করে, তারা শুধুমাত্র সহায়ক হিসাবে কাজ করে। তো এখানকার সঠিক অ্যান্সার হবে কি সহায়ক হিসাবে কাজ করা। ওকে, ফেসিলিটেটার হিসাবে কাজ করা, বোঝা গেল। এবার 16 নম্বরটা কি দেখো, কুরিয়ার শব্দের অর্থ কী। দেখো এটাও একটা কনফিউশন করা একটা কোশ্চেন। যেমন কুরিয়ার দেখে আমরা হঠাৎ করে কারিকুলাম ভেবে নিতে পারি, এবং কারিকুলামের সঙ্গে সঙ্গে আমরা দাগিয়ে দিতে পারি যে পাঠ্যক্রম হতে পারে, কিন্তু তা কিন্তু নয়। কুরিয়ার শব্দ থেকে মানে কারিকুলাম যে শব্দটি, সেটা কিন্তু এই কুরিয়ার শব্দ থেকে এসেছে। এই পাঠ্যক্রম বা ইংরেজি শব্দ যে কারিকুলাম, সেটা কিন্তু এই কুরিয়ার শব্দ থেকে এসেছে। তো কুরিয়ার শব্দের অর্থ এখানে কিন্তু পাঠ্যক্রম নয়। আমরা কিন্তু হঠাৎ করে দিতে পারি মানে পাঠ্যক্রম দিকে দাগিয়ে দিতে পারি বা ফেরানোর পথ দাগিয়ে দিতে পারি, কিন্তু এটা নয়। সেটার আসল অ্যান্সারটা কী হবে, সেটা হচ্ছে দৌড়ের পথ। ওকে, 4 নম্বর অ্যান্সার হবে দৌড়ের পথ। তো বোঝা গেল। এবার দেখো তার 17 নম্বর অপশানে কি এমসিকিউ কী, যে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এটা কে বলেছে? এটা একটা জাস্ট মনে রাখার বিষয়। এটা অনেকবারই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছে ক্লাস 11-এর, তো সেই জন্য আমি এটা রেখেছি। তো এটার অ্যান্সার হবে হর্নি। ওকে, এটার অ্যান্সার হর্নি হবে। এর পরবর্তী কোশ্চেনটা দেখি, পাঠ্যক্রম রচনার নীতি হলো, সেটা পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কোন নীতি রাখা হয়। দেখো এই কোশ্চেনটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো হতে পারে হঠাৎ করে তোমরা দেখে নিতে পারো যে পরিবর্তনশীলতা। হ্যাঁ, পাঠ্যক্রম রচনার নীতির ক্ষেত্রে তো বৈশিষ্ট্যের মধ্যে তো এটা রয়েছে, তাই না? পরিবর্তনশীল ডাইরেক্ট আমি কোনো কিছু পিছু আর অপশানগুলো না দেখে ডাইরেক্ট দাগিয়ে আসলাম, সেটা কিন্তু দেখো তারপরের অপশানগুলো কিন্তু আমাদের পড়তে হবে। প্রত্যেকটা অপশান কিন্তু আমাদের খুঁটিয়ে পড়তে হবে, কারণ এমন অপশান দিয়ে দিল যে উপরের অপশানটা তোমরা অ্যান্সারটা ঠিক কিন্তু সঠিকভাবে ঠিক নয়, তাহলেও কিন্তু ভুল হতে পারে। তো এগুলো ট্রিক দেওয়া থাকে এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে ডাইভার্ট করার জন্য। ওকে, তো এই ক্ষেত্রে দেখো আমি যখন লিখলাম যে পাঠ্যক্রম রচনার নীতি হলো, প্রথমে তুমি দেখে নিলে যে পরিবর্তনশীলতা, যে দেখে নিলে তখন তুমি মনে হবে যে না এটা তো আমি দেখেছি, তাই আমি এটা রাইট দিয়ে চলে আসলাম, আর বাকি অপশনগুলো দেখলাম না। তখন আমার কি হলো, এটা ভুল হয়ে গেল। সেক্ষেত্রে কি দেখো এখানে ক্রমবিন্যাসও হতে পারে, সমন্বয়ও হতে পারে, সমস্তগুলোই কিন্তু হতে পারে। তো এখানে অপশন কি আছে, উপরে সবকটি। দেখো এইভাবে কিন্তু ট্রিক টাইপের কোশ্চেন আসে, তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ভালো করে আমাদের অপশানগুলো, প্রত্যেকটা অপশানগুলো কিন্তু খুঁটিয়ে পড়তে হবে এবং বুঝতে হবে। ওকে, যেহেতু তোমাদের এখন এমসিকিউ টাইপের কোশ্চেন, তো শুধুমাত্র যে সহজ সরল একদম ডাইরেক্ট এমসিকিউ দিয়ে দেবে তেমনটা কিন্তু না, একটু ঘুরিয়েও দিতে পারে। তো 19 নম্বর দেখো এবার কি, একটি সহপাঠক্রমিক কার্যাবলীর নাম লেখো। এটা একটা সহজ কোশ্চেন। সেখানে দেখো কি কি রয়েছে, কবিতা লেখা, বিতর্ক সভা, খেলাধুলা, এবং 4 নম্বর কি সবগুলো ঠিক। দেখো এখানে কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর ক্ষেত্রে সবগুলোই হবে। কবিতা লেখাও একটা সহপাঠক্রমিক কার্যাবলী, বিতর্ক সভাও একটা সহপাঠক্রমিক কার্যাবলী, খেলাধুলাও একটা সহপাঠক্রমিক কার্যাবলী। তো এটার অ্যান্সার হবে সবগুলো ঠিক। ওকে, বোঝা গেল। এবার আসা যাক পরের কোশ্চেনে করি, আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে পরিচিত তা কি? তা হলো আলোচনা এবং বিতর্ক সভা কোন ধরনের মানে সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে বিবেচিত। মানে এখানে তোমরা কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীটা একটু ভালো করে দেখে রাখবে এবং সেটা একটু খুঁটিয়ে রিডিং পড়ে নেবে, কারণ সেখান থেকে কোশ্চেন 100%ই আসবে। একটা কোশ্চেন তো দেবেই দেবে সহপাঠক্রমিক কার্যাবলী থেকে। তো সেজন্য আমি রেখেছি। দেখো এখানে এটা হচ্ছে আলোচনা এবং বিতর্ক সভা আত্মপ্রকাশমূলক, সৃজনমূলক, শরীরচর্চামূলক না সামাজিক। ঠিক আছে, এটা 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 যদি আমরা বলতে পারি, এটা একটু কনফিউশন টাইপের। তা এখানে আমরা একটু এভাবে ভেবে করি যে শরীরচর্চামূলক তো এটা হবে না, আর আলোচনা বিতর্ক তাহলে সামাজিক। আলোচনা এবং বিতর্ক যেহেতু বলেছে, সেহেতু সামাজিকও কিছুটা রিলেটেড কিন্তু পুরোটা রিলেটেড নয়। এবং একটা হচ্ছে আত্মপ্রকাশমূলক। আত্মপ্রকাশ শুধু কি আত্মপ্রকাশমূলক, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সৃজনমূলকও হবে। তো এটার অ্যান্সার হবে কিন্তু সৃজনমূলক। ওকে, তারপরে
তারপরেরটা দেখি, তারপরেরটা বলেছে যে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কী। আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যর মধ্যে কী কী রেখেছে দেখো, আধুনিক পাঠ্যক্রম 1 নম্বরে রেখেছে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ করে। আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীর চাহিদা ভিত্তিক, ঠিক, এটাও ঠিক, উপরেরটাও ঠিক। সব বিষয়ে সমান গুরুত্ব স্থাপন, এটাও ঠিক। তার মানে 4 নম্বর অপশন কি, সবগুলো ঠিক। তার মানে দেখো এখানে একটা ট্রিক দিয়ে রেখেছে যে সবগুলো ঠিক। এটা আমি যদি হট করে উপরেরটা দাগিয়ে দিয়ে চলে আসি বা মাঝখানটা দাগিয়ে দিয়ে চলে আসি তাহলে কিন্তু হবে না, তোমাকে সবটাই জানতে হবে। তো সেই জন্য আমি বলছি যে খুঁটিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা কোশ্চেনগুলো ঠিকঠাক অ্যান্সার করতে পারবে না। তো এটার অ্যান্সার হবে সবগুলো ঠিক। ওকে, বোঝা গেলো, সবগুলো ঠিক। এবার দেখো, এবার কিছু শূন্যস্থান পূরণ আসতে পারে। এরকম দিয়ে দিল যে শিক্ষা হলো শিশুর মধ্যাকার সুপ্ত ড্যাশগুলির বিকাশ ঘটানো। সেটা কী হবে, এটা একটা সহজ কোশ্চেন, সেটা হচ্ছে সম্ভাবনার বিকাশ ঘটানো। ওকে, এটার অ্যান্সার দেখো এখানে আছে বাসনা, কামনা, আকাঙ্ক্ষা, সম্ভাবনা। তো এটা হবে সম্ভাবনার বিকাশ ঘটানো। তারপরের কোশ্চেন কি, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ হলো শিক্ষার লক্ষ্যে কে পৌঁছে দেয়, আমরা পড়েছি, সেটা হচ্ছে পাঠ্যক্রম। ওকে, এখানে দেখো একটা কনফিউজ করার জন্য একটা কোশ্চেন করা হচ্ছে পাঠ্যপুস্তক। এটাও তো তোমাদের মাঝে মনে হতে পারে, পাঠ্যসূচিও হতে পারে, পাঠও হতে পারে। এগুলো তো সব পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত, ইন্টার রিলেটেড, তাই না? সবই পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত। তো এগুলো তোমাদের কনফিউজ করতে পারে। তো কনফিউজড যাতে তোমরা না হও, তার জন্য কিন্তু তোমাদের জিনিসটা সম্পর্কে ডেপথ নলেজ থাকতে হবে। তো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে আমাদের পাঠ্যক্রম। বোঝা গেলো? তারপরেরটা কি, মোক্ষ লাভের জন্য শিক্ষার ড্যাশ লক্ষ্যটি অপরিহার্য। এবার মোক্ষ লাভ যখনই চলে গেল তখনই সেটা আধ্যাত্মিকতার দিকে একটা চলে গেল, তাই না? তো এটার অ্যান্সার হবে আধ্যাত্মিক। এবার 25 নম্বর কি, পাঠ্যক্রম হলো একটি প্রবাহমান ও ড্যাশ প্রক্রিয়া। এটা কি, এটা কৃত্রিম প্রক্রিয়া, না গতিশীল প্রক্রিয়া, না স্থিতিশীল প্রক্রিয়া, না কোনোটিই নয়। এটা কি হবে, এটা হবে প্রবাহমান ও গতিশীল প্রক্রিয়া। এটার অ্যান্সার হবে সি, প্রবাহমান ও গতিশীল প্রক্রিয়া। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের দেখে দেখে বিচক্ষণতার সঙ্গে এই কোশ্চেনগুলোকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। যদি তোমরা একটু অন্যমনস্ক হও বা একটু কমভাবে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হবে না। তো দেখো আরেকটা 26 নম্বরের কোশ্চেনটা কি বলা হয়েছে, আধুনিক পাঠ্যক্রম ড্যাশ নির্ভর। এটা কি নির্ভর হতে পারে, এটা তো একদম সোজা, সেটা কি শিক্ষক নির্ভর, আধুনিক পাঠ্যক্রম নির্ভর, না শিক্ষার্থী নির্ভর, না বিদ্যালয় নির্ভর, না শিক্ষক নির্ভর। এটা তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে এই কোশ্চেনটা লিখে পারো, 26 নম্বর বলে। এটা একদম সহজ কোশ্চেন। এটা কি হতে পারে, সেটা হবে হচ্ছে শিক্ষার্থী নির্ভর, তাই না? আমরা সব সময় বলি যে আমাদের আধুনিক পাঠ্যক্রম হোক, আমাদের শিক্ষা সমস্ত কিছুই শিক্ষার্থীদের নিয়ে, সমস্ত আয়োজন কিন্তু শিক্ষার্থীদের নিয়ে। তো সেখানে হবে শিক্ষার্থী নির্ভর। ওকে, তারপরের কোশ্চেন, এবার দেখো একটু কোশ্চেনগুলো অন্যরকম টাইপের এবার কোশ্চেন, যে এখন বিবৃতি দেওয়া থাকবে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং একটা রিজন, তার কারণ দেওয়া থাকবে যে এটার কি, সেটা অনুযায়ী সে কোনটা সঠিক নয় তার কারণগুলো সঠিকভাবে করতে হবে। এইগুলো কিন্তু একটা দুটো কোশ্চেন তোমাদের চলে আসতে পারে। তো 27 নম্বরে আমি এটা রেখেছি। দেখো এখানে কি বলেছে, যে শিক্ষা প্রক্রিয়া হলো গতিশীল ও পরিবর্তনশীল। এটা একটা স্টেটমেন্ট, শিক্ষা প্রক্রিয়া হলো গতিশীল ও পরিবর্তনশীল। আর কারণ কি বলেছে, সমাজ পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে। এটা তাহলে কারণটা কি ঠিক বললো? মানে এখানে তোমাকে ভাবতে হবে যে এই যে স্টেটমেন্টটা রয়েছে, মানে শিক্ষা প্রক্রিয়া হলো গতিশীল এবং পরিবর্তনশীল, এই স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে যে কারণটা বলেছে এটা কি ঠিক, সেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তো সেই জন্য বলেছে যে 1 নম্বর কি, বিবৃতি এ এবং তার কারণ যথাযথ। এটা হতে পারে, এটা কি তোমাদের ঠিক মনে হচ্ছে? তারপরে দেখি পরের অপশানগুলো কি, বিবৃতি এ ভুল, মানে এখানে বলেছে যে বিবৃতি এটাই ভুল, সেটা কি ভুল নয়, কারণ পাঠ্যক্রম সর্বদাই গতিশীল, পাঠ্যক্রমও যেমন গতিশীল তেমন শিক্ষা প্রক্রিয়াও সর্বদা গতিশীল এবং পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রক্রিয়া পরিবর্তন হয়। যেমন আগে আমাদের যেমন ক্লাস 11-এর যে পরীক্ষা ব্যবস্থা ছিল, যে সিলেবাস ছিল, সেটা এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, তার চাহিদার সঙ্গে সঙ্গে। তোমাদের NEP 2020-তে নতুন সিলেবাস নিয়ে আসা হয়েছে, কারণ কি সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পরিবর্তনশীল। তো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ বিষয়টা। তো সেক্ষেত্রে স্টেটমেন্টটা একদম ঠিক এবং সমাজ পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে কি হবে, এটার একদম প্রথম যে অপশানটা রয়েছে যে বিবৃতি এ এবং তার কারণ যথাযথ। ওকে, এটার কারণের সঙ্গে এটা একদম ভ্যালিড রিজন, বোঝা গেল? এইভাবে যেমন এখানে বলেছে বিবৃতি এ ঠিক কিন্তু কারণ বিবৃতি যথাযথ নয়, এটাও ভুল। ঠিক আছে, এতে উপরের এটা বলেছে যে বিবৃতিটাই মানে স্টেটমেন্টটাই ভুল
এটাও হবে না, এটাও ভুল। তারপরে এটা বিবৃতি এ কারণমূলক বিবৃতি উভয়ই ভুল, এটাও তো নয়, কারণ এই দুটো পুরোপুরি যথাযথ একটা বিষয়। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের একটু ইন্টেলেকচুয়ালের সঙ্গে করতে হবে, মানে একটু ভেবে চিন্তে বিষয়টা করতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুল করে আসবে। এরপরের ইয়েটা কি, কোশ্চেনটা দেখো, এটার একটা স্টেটমেন্ট কী দিয়েছে, মানে বিবৃতিটা কী দিয়েছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী কেন্দ্রিক। এটা একদম ঠিক, তাই না? এটার যে স্টেটমেন্টটা রয়েছে এটা একদম ঠিক। এবং কারণ মানে শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে বর্তমান শিক্ষা পরিকল্পনা রচনা করা হয় না। তো এক্ষেত্রে রিজন যেখানে বলা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে বর্তমান শিক্ষা পরিকল্পনা রচনা করা হয় না। এই রিজনটা কি ঠিক বলেছে? আপাতত এটা একটু চিন্তা করতো তোমরা, যে এই যে রিজনটা বলেছে শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে বর্তমান শিক্ষা পরিকল্পনা রচনা করা হয় না, এটা একদমই ঠিক নয়। কারণ শিক্ষার্থীর চাহিদাকে সবার প্রথমে আমাদের ফোকাস করতে হবে। যদি আমরা শিক্ষার্থীর চাহিদাকে বুঝতে না পারি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার এবং শিক্ষার লক্ষ্য সমস্তটাই ভুল দিকে পরিচালিত হবে। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীর চাহিদাকে সবার প্রথমে গুরুত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে স্টেটমেন্টটা ঠিক আছে, কিন্তু তার রিজনটা কিন্তু ভুল। তো সেক্ষেত্রে এখানে কোনটা ঠিক হবে, যে বিবৃতি ঠিক কিন্তু তার কারণমূলক বিবৃতি ভুল। তার মানে এটার অ্যান্সারটা কী হবে, অপশান নাম্বার 3। ওকে, তো এই অপশান নাম্বার 3। তো বিবৃতি শিক্ষার 29 নম্বরের কি আরেকটা বিবৃতি কী দেওয়া হয়েছে সেটা দেখো, সেটা হচ্ছে শিক্ষার দ্বারা ব্যক্তির উন্নতি হলেও সমাজের উন্নতি সম্ভব নয়। আর একটা কি, আর রিজন কি রয়েছে, শিক্ষা ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক উভয় ধরনের লক্ষ্যই রয়েছে। এখানে দেখো স্টেটমেন্টটাই তো এখানে ঠিক রাখছে কি তোমাদের, যে শিক্ষার দ্বারা ব্যক্তির উন্নতি হলেও সমাজের উন্নতি সম্ভব নয়। এটা কি সম্ভব? যদি শিক্ষা ব্যক্তির উন্নতি যদি হয়, তাহলে অবশ্যই পারস্পরিকভাবে তার সমাজ উন্নতি ঘটবেই। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ব্যক্তি যদি উন্নতি হয় তাহলে সমাজ উন্নত হবেই। তো সেক্ষেত্রে যে এখানকার যে স্টেটমেন্টটা এটাই কিন্তু ভুল। কিন্তু এখানে কি বলেছে, রিজনটা কি বলেছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ধরনের লক্ষ্য রয়েছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে, আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে পড়েছি। তো সেক্ষেত্রে এখানকার কারণটা কোনটা হবে, যে বিবৃতিটাই ভুল, কিন্তু মানে কিন্তু রিজনটা ঠিক। ওকে, এটার অ্যান্সারটা হবে 2 নম্বরটা। ওকে, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো করতে হবে। এরপরে দেখো ক স্তম্ভ, মানে স্তম্ভ এ এবং স্তম্ভ বি এভাবে মেলাতে হবে, এবং কোন অপশানটা ঠিক এগুলো কিন্তু এমসিকিউ এর বিশেষ ধরনের একটু বিচক্ষণতার সহিত তোমাদের করতে হবে। দেখো এখানে তোমরা একটা জিনিস ঠিক ভালোভাবে বুঝতে পারছো, যে তোমাদের এই এমসিকিউগুলো করার ক্ষেত্রে তোমাদের সমস্ত বিষয়গুলোই কিন্তু জানতে হচ্ছে, তাই না? প্রত্যেকটা বিষয়ে তোমাদের সম্পর্কে নলেজ রাখতে হচ্ছে, তাছাড়া কিন্তু সম্ভব হচ্ছে না। যদি তোমরা একটা বিষয় ভুলে যাও বা একটা বিষয় না জানো, তাহলে কিন্তু অন্য অপশানগুলো করতে পারবে না। তার জন্য তোমাদের বইটা খুঁটিয়ে পড়তে হবে এই এমসিকিউগুলো করার জন্য, এবং কনসেপ্টটাকে মনে রাখতে হবে। যে এখন কিন্তু আর আগের মতো, আমার মনে হয় যে আগের মতো একদম সহজ সরল এমসিকিউ আসবে না, যেহেতু শুধুমাত্র এমসিকিউ দেওয়া হয়েছে। এমসিকিউ প্যাটার্নগুলোকে একটু ফলো করবে এবং একটু ডিফারেন্ট টাইপের ঘুরিয়ে দেবে, যাতে তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করবে, তোমরা জানো কিনা সঠিক সেটা পর্যবেক্ষণ করবে, তোমাদের নলেজটা পর্যবেক্ষণ করবে, সবই পর্যবেক্ষণ করবে। ওকে, তো এই যে দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি বলেছে, শিক্ষা মানুষের দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। এটা কি বলা হয়েছে, এই স্টেটমেন্টগুলো কে দিয়েছে তার সঙ্গে আমাদের মেলাতে হবে, বি স্টেটমেন্টের সঙ্গে। দেখো সমস্ত শিক্ষা ও প্রশিক্ষণের শেষ কথা হচ্ছে মানুষ তৈরি, সুস্থ দেহ সুস্থ মন সৃষ্টি হলো শিক্ষা। এবং এর পাশের এদিকে তাদের মনীষীগুলোর নাম দেওয়া রয়েছে, যেমন ঋষি অরবিন্দ, মহাত্মা গান্ধী, এরিস্টটল, স্বামী বিবেকানন্দ। কে কোনটা বলেছে সেটা চলো এবার এই বিষয়টা আলোচনা করা যাক, কারণ এটা আমি রেখেছি, কারণ এখান থেকে একটা না একটা কোশ্চেন আসলেও আসতে পারে, সেজন্য আমি এটা রেখেছি। দেখো শিক্ষা মানুষের দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটে, এটা কে, এটা করেছে মহাত্মা গান্ধী, তাই না? তার মানে 1-এর বি। তার আর একটা কি, এটা 1 নম্বর। সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি। মানুষ তৈরির কথা কে প্রথমে বলেছেন, সেটা হচ্ছে বিবেকানন্দ, এখানে 2। ওকে, এবার হচ্ছে সুস্থ দেহ ও সুস্থ মন সৃষ্টি হলো, এটা কে বলেছে, সুস্থ দেহ এবং সুস্থ মন, এটা অবশ্যই আমাদের বলেছেন হচ্ছে ঋষি অরবিন্দ। ওকে, এবং শিক্ষার লক্ষ্য হলো মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা, এটা এরিস্টটল। এখানে বলছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে দেখো তো কোন অপশানটা তোমাদের মিল খাচ্ছে, সেটা হচ্ছে
সরি। তো দেখো এখানকার মধ্যে আমি যেটা বলে দিলাম সেটার মধ্যে এটার অপশান হচ্ছে এটা, যে মানুষ হচ্ছে, মানুষের যেহেতু এটা হচ্ছে বিবেকানন্দ, এটা 1 নাম্বার, মানে 1-এর ডি নাম্বার, মানে 1-এর ডি কোথায় আছে, সরি 1-এর বি কোথায় আছে, মানে প্রথমে 1-এর বিটা আছে, 1-এর বি প্রথমে সবগুলোতে দেখো, সবগুলো অপশানেই দেওয়া রয়েছে 1-এর বি। সেক্ষেত্রে যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু একটা অপশান দেখে যদি আমরা কাজ করতে যাই তাহলে কিন্তু আমরা ভুল করব। সাপোজ ধরো আমাদের মনে হলো যে এটা তো 1-এর বিটা এইভাবে মহাত্মা গান্ধী, এটা একটা দেখে নিলাম, জাস্ট এটা হয়ে গেল, এটা কিন্তু নয়। ওকে, দেখে আমি একটা অপশান এ মেনে দিলাম, এটা কিন্তু না। এইভাবে যদি করতে যাই তাহলে কিন্তু ভুল হবে। দেখো আমাদের সবগুলো অপশানে বেছে নিতে হবে। 1-এর বি, তারপরে সমস্ত শিক্ষাগত মানুষ তৈরি, 2-এর ডি, এটাকে আমাকে মনে রাখতে হবে, এভাবে মিলাতে হবে। এবার হচ্ছে সেই অনুযায়ী যদি মিলাতে যাই তাহলে দেখো 2-এর ডি কোনটা অপশান বলা হচ্ছে, 2-এর ডি, এই দেখো এটা অপশান, তার মানে অপশানটা আমাদের সি নাম্বার হবে। ওকে, তো এইভাবে ধীরে ধীরে মেলাতে হবে, সবগুলো জানতে হবে। এর পরেরটা দেখো, বামস্তম্ভ ডামস্তম্ভ, এটাও ওই সেম করেছি আমি। এই সমাজতান্ত্রিক লক্ষ্যের মূলনীতি, সমাজতান্ত্রিক লক্ষ্যের মূলনীতি হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য। আর একটা হচ্ছে খাদ্য সংগ্রহ নিরাপত্তার কৌশল রপ্ত করা, এটা কোন ধরনের শিক্ষার লক্ষ্য? শিক্ষার একটি লক্ষ্য হলো, মানে এখানে প্রত্যেকটায় করতে হবে। আর একটা হচ্ছে কি, শিক্ষার একটি লক্ষ্য হলো, তারপরে হেগেল। আর পাশের এগুলো কী দেওয়া হচ্ছে, সমাজতান্ত্রিক লক্ষ্য দেওয়া আছে, সংগতি বিধান, আদিম যুগের শিক্ষার লক্ষ্য, সমাজের মুখ্য ও আদর্শ সংস্থা। যেহেতু এখানে এইভাবে অনেক সময় হতে পারে যে আমাদের একটা অপশান আমরা জানতে নাও পারি, সেক্ষেত্রে আমাদের অন্যান্য বাকি অপশানগুলো দেখে মেলাতে হবে। যেমন ধরো এটা হতে কনফিউশন হতে পারে যে আমার কোনটা অপশান জানা, সেটা আমাকে আগে খুঁজতে হবে। যে আমার জানা হচ্ছে খাদ্য সংগ্রহ নিরাপত্তার কৌশল রপ্ত করা, এটা হচ্ছে আদিম যুগের শিক্ষার লক্ষ্য, এটা ধরো এটা আমার একদম কনফার্ম জানা, তাহলে আমি এটা বিটা দিলাম এখানে, ঠিক আছে। তার মানে আরেকটা দেখো, হেগেলটা সম্পর্কে ধরো আমি জানি না। এবার দেখি শিক্ষার একটি লক্ষ্য কী, শিক্ষার একটি লক্ষ্য সংগতি বিধান, সি। আর একটা হচ্ছে সমাজের মুখ্য ও আদর্শ সংস্থা, সেটা এটাই হতে পারে যে সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল নীতি, তাহলে এটা হতে পারে সমাজের মুখ্য ও আদর্শ সংস্থা। সেই অনুযায়ী কোন অপশানটা আমাদের হবে, সেই অপশানটা এখানে আমরা রাইট করে দেবো। ওকে, এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের কোশ্চেনগুলো করতে হবে। দেখো আরও একটা রয়েছে যে প্রকৃতিবাদ ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি, এটা এই অপশানটা যদি করতে যাই যে শিক্ষার লক্ষ্য হলো শিশুকে তার প্রকৃতি অনুযায়ী বিকশিত করা, তাহলে এটা কে বলেছে, সেটা প্রকৃতিবাদ বলেছে, তাই না, এটা বি। তারপরে শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে সাহায্য করে, এটা সমর্থ করে, এটা কে বলেছে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনের সাথে, এটা হচ্ছে প্রয়োগবাদ অনুযায়ী, প্রয়োগবাদে বলছে, ঠিক আছে, সি। এবার হচ্ছে আত্ম উপলব্ধি ঘটনায় শিক্ষার লক্ষ্য, এটা ভাববাদ, এটা অবশ্যই ভাববাদ, সবার আগে এটা করব। আর এটা হচ্ছে কর্মকেন্দ্রিক সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কর্মকেন্দ্রিক সক্রিয়তার উপর কোথায় গুরুত্ব দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রয়োগবাদে। ওকে, ডি। এই অনুযায়ী আমাদের কিন্তু করতে হবে, এইভাবে দেখো এই অপশানটা কোনটা আছে সেই অনুযায়ী আমাদের করতে হবে। তো গেল। এরপর আর একটা কোশ্চেন আমি রেখেছি, যেমন এটা একটু ভেবে বিষয়টা করা, যে একজন শিক্ষার্থীর শ্রেণীকক্ষে শিক্ষকের বিরক্ত করে, এক্ষেত্রে শিক্ষকের উচিত কী করা, মানে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে শিক্ষককে বিরক্ত করছে, সেক্ষেত্রে শিক্ষকের কী উচিত, এরকম একটা কোশ্চেন ধরো দিয়ে দিতে পারে, যেটা তোমাদের বুঝে করতে হবে। যে একটা স্টুডেন্ট ক্লাসে ডিস্টার্ব করছে, তো সেক্ষেত্রে শিক্ষকের কী করা উচিত। যেমন অপশান 4টা দিয়ে দিয়েছে, যেমন কি শিক্ষার্থীকে শ্রেণীকক্ষ থেকে বের করে দেবে, না শিক্ষার্থীকে কোনো গুরুত্ব দেবে না শিক্ষার্থীকে বকাবকি করবে, না শিক্ষার্থীর এই ধরনের আচরণের কারণ অনুসন্ধান করবে। তো এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হবে এই 4 নাম্বারটা। কারণ এগুলো বাদবাকি যে অ্যান্সারগুলো রয়েছে এগুলো কিন্তু রিলিভেন্ট নয় এখনকার আধুনিক শিক্ষা ব্যবস্থায়। তো তার কারণটা অনুসন্ধান করতে হবে, সে কেন করছে। তো বোঝা গেল। তো এই গেল আমাদের ইউনিট 1-এর সাজেশন। ইউনিট 1-এর যতগুলো ছিল শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষার উপাদান, সমস্ত বিষয় সম্পর্কে যেগুলো মনে হয়েছে আমার যে এগুলো আসতে পারে বা এগুলো প্রিভিয়াস ইয়ার এগুলোই আসবে, এগুলোর মধ্যে থেকে এইরকম টাইপেরই কোশ্চেনগুলো আসবে, কী ধরনের কোশ্চেন সেই বিষয়গুলো আমি একটু ডিসকাস করে দিলাম। তো সেই বিষয়গুলো দেখে কিন্তু তোমরা অবশ্যই তোমরা করো, প্র্যাকটিস করো এবং আরও পাঠ্যপুস্তকটা মানে খুঁটিয়ে পড়ো। যদি না পড়ো তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো আজকের জন্য ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম। ওকে,
তো তোমরা এই ভিডিওটি দেখে দেখে বিষয়গুলো 2-3 বার একবার বুঝে নাও বা কোশ্চেনগুলোতে চোখ বুলে নাও, তাহলে কিন্তু তোমরা ঠিকঠাক অ্যান্সার করে আসতে পারবে আমি আশা করি। তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং মানে চ্যানেলটিকে যদি তোমরা প্রথমবার জন্য এসে থাকো, চ্যানেলে ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা এডুকেশনের সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলো দিয়ে থাকি, সেখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি সমস্ত ভিডিওই আমরা দিই। তো তোমাদের যদি ভিডিওগুলো অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো, লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি টপিক অনুযায়ী ভিডিও দেখতে চাও, তাহলে দেখো আমার প্লেলিস্ট দেখো, সেখানে আমরা টপিক অনুযায়ী সমস্ত ভিডিও আলোচনা করেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।